আমরা শুরু করলাম তোমাদের গত ক্লাসে আমরা 6 নম্বর অধ্যায় না 5 নম্বর শ্বসন এবং শ্বাসক্রিয়া এই অধ্যায়টা শেষ করলাম। তো আজকে তোমাদের আমরা শুরু করব হলো চলন ও অঙ্গচালনা। বিশাল কঠিন একটা অধ্যায়, অনেক কঠিন অধ্যায়। তোমার এই অধ্যায়টা পড়তে যাওয়ার ক্ষেত্রে প্রথমে একটা ভয়ঙ্কর কথা বলে দিলাম, কঠিন অধ্যায়। আসলে কঠিন অধ্যায় হলেও তোমাকে কিছু করার নাই, পড়তে হবে। এর প্রতিটা টপিকই হলো কঠিন, মানে একদম শেষে যে রোগগুলো আছে ওগুলো শুধু সোজা, এর সবগুলো টপিক হলো বুঝতে হবে এবং কঠিন। নাম্বার 2 হলো মনে থাকবে না, কারণ এগুলো তো হলো দেখে দেখে পড়ার জিনিস। বোনস তুমি দেখবা, ধরে ধরে, তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমাদের হলো মেনলি হলো ইন্ট্রো ক্লাস। আমরা সবসময় প্রথম ক্লাসটা একটু ওভারঅল সামারি করে ইন্ট্রো দিই, এরপরে ক্লাসে আমরা সরাসরি ভিতরে যাই। তো আজকে আমরা সরাসরি এই বোনস কঙ্কাল কাকে বলে, কাজ কি হলো এটা, আর আগামী ক্লাসে আমরা সরাসরি কঙ্কাল দেখে দেখে আমি নিয়ে আসবো মেডিকেল থেকে। তোমরা যে বোনস পড়াবো সেটার সাথে সাথে তোমরা দেখবা, ধরবা, ধরা। হ্যাঁ হ্যাঁ সত্যিকারে এখন আমার কাছে শুধু, হ্যাঁ আমার কাছে শুধু একটা আছে, সেটা হলো এটা একটা আছে, এটা হলো রেডিয়াস। ঠিক আছে, তো সবগুলো নিয়ে আসবো দেখি জুনিয়র কারো থেকে। তো তোমরা সেগুলো দেখবা, বুঝবা যে কোনটাকে কি বলে, এগুলো সব বইতে লেখা আছে। তুমি যদি কোনোদিন না দেখো তাহলে তুমি কখনো মনে রাখতে পারবা না যে কোনটা কোথায় থাকে, বুঝতে পারছো? এই জন্য তোমাকে দেখতে হবে, তাইলে মনে রাখতে পারবা। আচ্ছা, তো আমরা প্রথমেই আসি মানব শারীরতত্ত্ব। দেখো ওই সে আগের মতন আমরা যখন শ্বসন এবং শ্বাসক্রিয়া পড়ালাম সেখানে দেখালাম সে অধ্যায়ের শুরুতেও কিন্তু লেখা ছিল মানব শারীরতত্ত্ব, অর্থাৎ এখানেও আমাদের মেকানিজম, আমাদের বডিটাকে এই যে সুস্থভাবে থাকার জন্য এবং 100% ইফেক্টিভ করার জন্য, কার্যকর করার জন্য অনেকগুলো সিস্টেম আছে। আমরা কয়েকদিন আগে পড়লাম হলো কি শ্বসন এবং শ্বাসক্রিয়া, তার আগে পড়লাম আমরা রেশন, তার আগে আমরা পড়লাম হলো রক্ত সংবহন তন্ত্র, তার আগে পড়লাম আমরা পরিপাক সংবহন তন্ত্র। সবগুলোই হলো কিসের আন্ডারে? শারীরতত্ত্বের আন্ডারে। তো আজকে আমরা পড়বো চলন এবং অঙ্গচালনা। আমরা যে চলাচল করতেছি বা হাত পা নাড়াচাড়া করতেছি, হাঁটতেছি, দৌড়াচ্ছি, এগুলো কিভাবে হচ্ছে এটা নিয়ে হলো আজকের পড়াশোনা। তো আমাদের দেহের এই চলন এবং এই অঙ্গচালনা এই কাজটা সম্পূর্ণ করার জন্য 3টা সিস্টেম জড়িত, একটা একা সিস্টেম হয় না, মোট 3টা সিস্টেম এখানে কাজ করে। এক নাম্বার হলো কঙ্কাল, দ্যাট মিনস স্কেলেটাল সিস্টেম। নাম্বার 2 তো মাসকুলার সিস্টেম। নাম্বার 3 নার্ভাস সিস্টেম। তাহলে তুমি যে হাত পা নাড়াচাড়া করতেছো, হাঁটতেছো, অঙ্গ নাড়াচাড়া করতেছো, মুভ করতেছো, এই প্রত্যেকটার জন্য কয়টা সিস্টেম কাজ করে? 3টা। এই 3টা সিস্টেমের মধ্যে যদি কোঅর্ডিনেশন না থাকে, তারপর তোমার যদি কন্ট্রোলিং না থাকে, তা আলটিমেটলি কি হবে না, তোমার এই মুভমেন্ট হবে না, হাঁটাচলা করা যাবে না। তো আসো প্রথমে আসো কঙ্কালতন্ত্র। তা আমাদের এই অধ্যায়ে আমরা আলোচনা করব 2টা জিনিস নিয়ে, কঙ্কালতন্ত্র এবং হলো পেশিতন্ত্র নিয়ে। আর এটা হলো আমাদের সামনে একটা অধ্যায় আছে, নাম হলো সমন্বয় এবং নিয়ন্ত্রণ, সেখানে আমরা পড়াবো হলো স্নায়ুতন্ত্রটা। তুমি ব্যাপারটার একটা এক্সাম্পল দেখাই। তোমার এখানে মনে করো আমাদের কি আছে, মনে করো এই হাতের কথা চিন্তা করো তুমি। তা হাতের ক্ষেত্রে তোমার এখানে আছে কি বোনস আছে, যেমন হিউমেরাস আছে, এখানে আছে রেডিয়াস আছে, আন্না আছে। তাহলে তোমার এই হাতটা যখন মুভ করতে যাবা তুমি, এখানে উপরে কি আছে? পেশি আছে। পেশিগুলোতে যখন এই পেশিটাতে যখন টান পড়বে, কন্ট্রাকশন হবে, তখন তোমরা দেখো হাতটা উপরের দিকে উঠালাম। হাড্ডি আছে হাড়ের জায়গায়, যদি উপরে পেশি থাকে তাহলে পেশিতে টান খাবে। আমরা জানি পেশির মধ্যে কি হবে, জারণ প্রক্রিয়া, সবাত শ্বসন, এটিপি তৈরি হবে। এটিপি দিয়ে কি হবে, এখানে অ্যাক্টিন এবং মায়োসিন নামক প্রোটিন আছে, সেই প্রোটিনগুলোর কারণে কন্ট্রাকশন হবে। এই দেখো হাতটা উপরে উঠে আসলো, আবার রিল্যাক্স করে দিলাম, হাতটা নেমে গেল। আচ্ছা, তোমার তাহলে পেশি আছে, হাড় যদি ভাঙা থাকে তাহলে এটা কিন্তু ঠিকভাবে উঠবে না, ব্যথা লাগবে। তাহলে পেশিও লাগতেছে, হাড়ও লাগতেছে। এবার হাড়ও আছে, পেশি আছে, কিন্তু আমার যদি ব্রেন স্ট্রোক হয় সাপোজ, এই যে আমি হাত নাড়াচাড়া করতেছি, এটা নার্ভাস সিস্টেম, এটা নার্ভ, এটা সিগন্যাল আসে কোত্থেকে? ব্রেন থেকে। আমি যদি বলি হাত উঠাবো, ব্রেন থেকে সিগন্যাল গেল, হাত উঠালাম। ব্রেনের মধ্যে স্ট্রোক হলো, যেমন আমাদের রাইট হেমিস্ফিয়ার যদি কোনো কারণে স্ট্রোক হয় তাহলে আমাদের লেফট সাইড কি হয়ে যায়? প্যারালাইজ হয়ে যায়। তাহলে ওই অংশের যে নার্ভগুলো, ওই এখান থেকে যে নার্ভগুলো বেরোলো, তারা যে জায়গায় সাপ্লাই দেয় ওগুলো বন্ধ হয়ে যাবে। তাহলে আমার হাতও আছে, আমার মানে হাড়ও আছে, পেশি আছে, কোথাও কোনো ক্ষতি হয় নাই, ভাঙেও নাই, কোথাও কোনো সমস্যাও হয় নাই, কিন্তু আমি মুভ করতে পারতেছি না। কেন? প্যারালাইজড, স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যায় না। তাহলে কেন পারতেছে না? তার এক নম্বর কারণ হলো কি স্নায়ুতন্ত্র। তাহলে আমরা দেখলাম তোমার হাড় ভালো থাকুক, তোমার পেশি ঠিক থাকুক, কিন্তু তোমার যদি স্নায়ু কাজ না করলে তাও আবার তুমি নাড়াচাড়া করতে পারবে না। আবার স্নায়ু ঠিক আছে,
হাড় ঠিক আছে, কিন্তু পেশি তোমার হলো কি অনেকের এই পেশি থাকলেও এটার একটা রোগ আছে, তোমার হলো নাম হলো কি মাসকুলার অ্যাট্রোপি, মাসেল অ্যাট্রোপি হয়ে গেছে, মাসেলগুলো সব শুকাই যাচ্ছে, মাংস শুকাই যাচ্ছে, তাহলে তার কি হবে না, নাড়াচাড়া করতে তার সমস্যা হবে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা তিনটা সিস্টেম, তাহলে আমাদের চলাচল বা অঙ্গ চালানোর জন্য তিনটা সিস্টেম পরীক্ষাতে এইভাবে আসতে পারে যে নিচের কোন সিস্টেমটি চলনের সাথে জড়িত নয়। তাহলে এখানে কঙ্কালতন্ত্র, পেশিতন্ত্র, স্নায়ুতন্ত্র, আর একটা দিতে পারে তোমার হলো কি রেশনতন্ত্র। তাহলে রেশনতন্ত্র কি এখানে দরকার হয় না, বুঝতে পারছি আমি? ওকে, তারপরে আসো তোমার এই মুভমেন্ট আমাদের চলন এবং অঙ্গ চালনা, এই কঙ্কালতন্ত্র এগুলো দরকারটা কি কারণ, এটা হোয়াট ইজ দ্য মেন পারপাস? তোমার স্ট্রোক হয়ে গেছে, সে দেখবা তো ঘরে এক জায়গায় এক বেডে শুয়ে আছে, তাহলে আমরা যে মুভ করতেছি, হাঁটাচলা করতেছে, তাহলে চলাফেরা করা, খাদ্য অন্বেষণ করা, আত্মরক্ষা ইত্যাদির জন্যই তো আলটিমেটলি আমাদের কি করা লাগে, মুভ করা লাগতেছে। এদিকে আমি আর না যাই, আমরা আসি প্রথমে কঙ্কালতন্ত্র কোথা থেকে তৈরি হলো, কাকে বলে, সেখানে আসি। তাহলে এটা হলো এক ক নাম্বারের কোশ্চেন, আর এটা হলো একটা এমসিকিউ আমরা বলতেছি। তাহলে আমাদের যখন আমরা ভ্রূণ অবস্থায় ছিলাম, আমাদের ভ্রূণীয় অবস্থায় আমাদের দেহে সম্পূর্ণ দেহটা তৈরি হলো তোমার তিনটা অংশ থেকে, অ্যাক্টোডার্ম, অ্যান্ডোডার্ম এবং হলো মেসোডার্ম। মনে আছে কিনা তোমাদের? আমরা হলাম ত্রিস্তরী প্রাণী। আমরা ত্রিস্তরী প্রাণী যেহেতু, আমাদের ভ্রূণের লেয়ার থাকে কয়টা, তোমার তিনটা লেয়ার থাকে। তাহলে সবচেয়ে বাইরে থেকে অ্যাক্টোডার্ম, ভিতর দিকে অ্যান্ডোডার্ম, আর মাঝখানেরটার নাম হলো মেসোডার্ম। তাহলে আমাদের এই যে কঙ্কালতন্ত্র, হাড্ডিগুলা, এগুলো তৈরি হয় কোন জায়গা থেকে? এটা 100% ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে কঙ্কালতন্ত্র কোত্থেকে তৈরি হয়? মেসোডার্ম। ভ্রূণের কোন অবস্থা থেকে তৈরি হবে? মেসোডার্ম থেকে তৈরি হবে। তাহলে এবার আসো কঙ্কালতন্ত্র কাকে বলে। তাহলে ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি হবে অস্থি এবং তরুণাস্থি দ্বারা তৈরি। হাড্ডি আবার দুই রকমের আছে, এটা শক্ত আর হলো কি তরুণাস্থি, ঠিক আছে, একদম নরম। এটা এটা হলো তোমার তোমার সংকোচন প্রসারণ করতে পারো, দ্যাট মিনস এটাকে কি বলা হয়, স্থিতিস্থাপকতা। ওটা স্থিতিস্থাপকতা বেশি থাকে, ঠিক আছে। আর যেটা তোমার হলো হাড়, তুমি তো ইচ্ছা মতন টানতেও পারবা না, আমরা সেটা সামনে পড়াবো তোমাদেরকে। তাহলে আমরা যেটা বলতে পারি, অস্থি তরুণাস্থি দ্বারা গঠিত যে সিস্টেম আমাদের কি করতেছে, কাঠামো দান করতেছে। এই যে আমাদের শরীরের একটা শেপ, একটা কাঠামো, এই কাঠামোটা কি করছে, দান করছে। নাম্বার 2, আমাদের দেহের ভর যেটা আছে সেটাকে বহন করতেছে। এই যে একটা মাথা, এই মাথাটা কিসের উপর আছে, এটা মেরুদণ্ডের উপরে সেট করা আছে, তাহলে এই যে ভর বহন করতেছে। এতে পেশিগুলো, এই পেশিগুলোকে কি করছে, অ্যাটাচমেন্ট করছে। তোমার সাপোজ এখানে যদি মনে করো ইটের গাঁথনি না থাকে, আমি এই ঢালাইটা কার উপরে করবো, আস্তরণ কার উপরে করবো? তাহলে আমার যদি হাড় না থাকে, আমি মাংসগুলো কার সাথে লাগাবো? তাহলে পেশিগুলোকে অ্যাটাচমেন্ট করার জন্য, পেশিগুলোকে সংযোগ করার জন্য স্পেস তৈরি করে দিল, জায়গা তৈরি করে দিল, ঠিক আছে। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ যেটা জিনিস হলো, সেটা হলো ভাইটাল অর্গানগুলোকে রক্ষা করে। যেমন আমাদের লাংস, আমাদের হার্ট, এগুলোকে কি করে রাখছে, প্রোটেকশন দিয়ে রাখছে। তুমি দেখো এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস, তোমার পা ভেঙে যাক কোনো সমস্যা নাই, তুমি দেখো, কিন্তু আমাদের যদি কারো হার্টের সমস্যা হয়, লাংসে হয়, তাহলে কিন্তু বাঁচানো খুব কষ্ট হয়ে যায়। তাহলে এই জন্য দেখো এই জিনিসটাকে উপরে একটা কি করে রাখছে, প্রোটেকশন দিয়ে রাখছে, বক্ষ পিঞ্জর একটা খাঁচার মধ্যে দিয়ে রাখছে আল্লাহ সিস্টেম করে, যাতে করে তোমাকে কেউ আঘাত করলে সরাসরি সেটা হাঁটে না যায়। তা আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ, যেমন তারপরে মস্তিষ্কের কথা চিন্তা করো, তুমি পড়ে গেলা, রক্তক্ষরণ যদি হাড্ডিটা না থাকে, তাহলে কিন্তু সাথে সাথে ব্রেনে রক্তক্ষরণ হয়ে যাবে। এখন তোমরা কত জোরে বাড়ি খাও, দরজার সাথে বাড়ি খাও, পড়ে যাও, আলটিমেটলি কিছুই হচ্ছে না। তার কারণ কি, এই যে মাথার খুলিটা, সেই খুলিটাও কি করে রাখছে, আমাদের ভাইটাল অর্গানটাকে প্রোটেকশন করে রাখছে। তাহলে এই কথাগুলো এখানে লিখছে, তোমরা দেখো। তাহলে দেখো, যে তন্ত্র দেহের কাঠামো সৃষ্টি করে, দেহকে নির্দিষ্ট আকৃতি দান করছে, ভালো কথা। কারো যদি চোয়াল, হাড্ডিগুলো আঁকা বাঁকা থাকে, তাহলে কি তার শেপটাও চেঞ্জ হয়ে যাবে। কারো হাড় বাঁকা হয়ে আছে, তাহলে হাত কি বাঁকা হয়ে যাবে। কারো আমাদের ফেসিয়াল বোনস, কারো যদি অ্যাসিমেট্রি থাকে, তাহলে দেখতে কেমন লাগবে। আর কারো যদি বোনসগুলো সুন্দর থাকে, শেপটা ঠিক থাকে, বলে না তার ফেস কাটিং দেখতে সুন্দর, কিন্তু ফেস কাটিং ভালো না। এই ফেস কাটিংটা আসলো কোত্থেকে? হাড়ের শেপটার উপরে ডিপেন্ড করে, বুঝতে পারছো? আবার হাড় ঠিক আছে, তোমার অনেক সময় গ্রোথ হয়, গ্রোথের কারণে হয়। পরে এগুলো কি করা হয়, অ্যাস্থেটিক সার্জারি করা হয় না, লিপস কি করা হয়, চোয়াল টোয়াল, এগুলো অনেক অপারেশন আছে, চিকন টিকন করা হয়। আচ্ছা আসো, এটা কিন্তু এখন খুবই ডিমান্ডেবল একটা জিনিস, মেয়েরা কিন্তু এখন ওই সেক্টরে খুব বেশি যায়, ডার্মাটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক সার্জন। হ্যাঁ, তারপরে সে দেহের ভার বহন করতেছে, ভার বহন। তারপরে সে পেশি সংযোগের স্থান, অলরেডি তোমাদেরকে বলছে এই কথা, এবং ক্ষতিগ্রস্ত হতে পারে এমন অঙ্গগুলোকে কি করতেছে, রক্ষা করতেছে, তাকে কঙ্কালতন্ত্র বলে।
আচ্ছা, তাহলে কঙ্কালতন্ত্র কাকে বলে আমরা গেলাম। এরপর আসি কঙ্কালতন্ত্রের শ্রেণীবিন্যাস, সেটাকে আমরা কিভাবে বিভক্ত করবো আসো। তো কঙ্কালতন্ত্রকে আমরা সাধারণত 3টা ভাগে বিভক্ত করতে পারি। নাম্বার 1 হচ্ছে এক্সটার্নাল স্কেলিটন বা বহিঃকঙ্কাল। যে কঙ্কালগুলা আমাদের দেহের বহির্ভাগে থাকে, বাইরে থাকে, তাদেরকে বলা হবে বহিঃকঙ্কাল। তো সেটার মধ্যে তোমার কি কি আছে? নখ আছে, দাঁত আছে, লোম, ঠিক আছে। মূলত এরা ত্বকের এপিডার্মিস থেকে তৈরি হয়। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে আমাদের ত্বকের এপিডার্মাল লেয়ার থেকে কোন স্কেলেটনগুলো তৈরি হয়। এটা হলো এপিডার্মিস। ডার্মিস মানে ত্বক, এপি মানে বাহির, এপিডার্মিস, ঠিক আছে। এপিডার্মিসের নিচে থাকে কি? হাইপোডার্মিস। কি থাকে? তাহলে এটা তৈরি হয় এপিডার্মিস থেকে। এই জন্য এদেরকে ত্বক উদ্বোধ অঙ্গাদিও বলা হয়, পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে। ত্বক থেকে তৈরি হয় এমন কি কি আছে? তাহলে আমাদের নখ আছে, দাঁত, লোম ইত্যাদি নাকি বহিঃকঙ্কাল অন্তর্গত, এগুলো তো বাইরে দেখা যাচ্ছে ইন জেনারেল। আর অন্তঃকঙ্কাল মানে কি? অন্তঃকঙ্কাল মানে হলো দেহের ভিতরে থাকে। এখন অন্তঃকঙ্কালের মধ্যে আবার অনেক রকমের টাইপ আছে, যেমন অস্থি আছে, তরুণাস্থি আছে, লিগামেন্ট আছে। হ্যাঁ, এগুলো হলো আমাদের কিসের আন্ডারে আছে? অন্তঃকঙ্কালে আছে, ঠিক আছে। তো এখন আমরা হাড্ডির কথা চিন্তা করলে কি দাঁতের কথা, লোমের কথা চিন্তা আসে মাথায়, নাকি ভিতরে হাড্ডিগুলোর কথা মাথায় আসে? তাহলে আমরা হাড়ের কথা চিন্তা করলে প্রথমত যেটা মাথায় আসে সেটা বলতে আমরা অন্তঃকঙ্কালকেই বুঝি, এই কথাটা বললো। তাহলে অস্থি আছে, তরুণাস্থি আছে, এখন লিগামেন্ট দ্বারা তৈরি হয়। ওকে, এদেরকে আমরা দেহের বাইরে থেকে দেখবো না কখনোই। হ্যাঁ, আচ্ছা। এটাকে আমরা আবার দুইভাবে বিভক্ত করতে পারি, একটা হলো অক্ষীয় কঙ্কাল আর একটা হলো উপাঙ্গীয়। তাহলে দেহের ভিতরে যে কঙ্কালগুলো আছে তাকে আবার কয় রকমে বিভক্ত করতে পারবো? অক্ষীয় এবং, এটা আমরা একটু পরে বুঝাচ্ছি। আমরা চলে আসি, তারপর আসি স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্র। এই কঙ্কালতন্ত্রটা আসলে অন্তঃকঙ্কালেরই একটা অংশ, কিন্তু এখানে তারা একটু স্পেসিফিকভাবে দেখাইলো এটা আসলে অন্তঃকঙ্কালই, কিন্তু তারা আলাদা একটা হেডলাইন দিছে। এরা অন্তঃকঙ্কাল অংশ হিসাবে পরিচিত হলেও এটাকে আলাদা করে রাখছে। যেমন কি ল্যারিংসের মধ্যে যে তরুণাস্থিগুলো থাকে, আমাদের ল্যারিংস আছে না ষড়যন্ত্রে, ল্যারিংসের মধ্যে থাকে ট্রাকিয়া এবং হলো ব্রঙ্কা, এই 3টা পরীক্ষার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। যে স্প্লাঙ্কনিক অস্থির উদাহরণ কি কি? স্প্লাঙ্কনিক মানে কঙ্কালতন্ত্র, অস্থি না, স্প্লাঙ্কনিক কঙ্কালতন্ত্রের উদাহরণ কি কি? তাহলে কি কি আছে? ল্যারিংস মানে ষড়যন্ত্রতে থাকে, আর হলো ট্রাকিয়া, আর হলো ব্রঙ্কাই, এই 3টা হলো স্প্লাঙ্কনিক। আর আলটিমেটলি 3টা কার ভিতরে? ট্রাকিয়া কি দেখা যাচ্ছে? তাহলে এটা তো দেহের ভিতরেই আছে, তা আলটিমেটলি এটা তো অন্তঃকঙ্কালই। ল্যারিংসের কথা চিন্তা করো অথবা ব্রঙ্কাইয়ের কথা চিন্তা করো, 3টাই আমার দেহের ভিতরে আছে। ওকে, আচ্ছা। তাহলে আমরা 3 রকম আছে আমরা বললাম। এবার আসে কঙ্কালতন্ত্রের কাজ। এই যে স্কেলেটাল সিস্টেম, এটা মেডিকেলে তোমরা অ্যানাটমি সাবজেক্ট, মেডিকেলে তোমরা যখন ভর্তি হবো প্রথম যে সাবজেক্টটা পড়বা এবং সবচেয়ে বেশি কঠিন, এটা নাম হলো অ্যানাটমি। মেডিকেলে আতঙ্ক, অ্যানাটমি একটা সাবজেক্ট, তোমরা সবাই অলরেডি নাম শুনছো, ঠিক আছে, অ্যানাটমি। তো ওই অ্যানাটমিতে তোমরা যদি আসো তো এগুলো সব পড়বা। ওই অ্যানাটমিতে যা পড়বা ওইখানকার একদিনের পড়া ওই অধ্যায় না। কথাকে বোঝাতে পারছো? ওইখানে তোমাদেরকে একদিনে যতটুকু পড়া দিবে, প্রত্যেকদিন পরীক্ষা থাকবে মেডিকেলে, তো একদিনের পড়া যতটুকু, এইটুকু থেকেও বেশি হলো কম হলো এখানে পড়া, এই ফুল অধ্যায়। কথাকে চিন্তা করতে পারছো? বই হলো অ্যানাটমি বই এতগুলা, এতটুকু অ্যানাটমি, আরও বেশি হবে অ্যানাটমির বই, বুঝতে পারছো? এতগুলো আছে, অনেকগুলো রাইটার আছে। তো এখানে যেরকম তোমাদের গাজী আজমল রাইটার, মাদাদা বেগম, ওইখানে এরকম অনেকগুলো, একে দত্ত, বিশ্রাম সিং, বিডি চৌরাশিয়া, এরকম অনেকগুলো রাইটার আছে, ঠিক আছে। হ্যাঁ, বিডি চৌরাশি হলো খুব সুন্দর একটা বই, 4 খণ্ডের। আর একটা হলো তোমার আছে গ্রেস অ্যানাটমি, এটা হলো অনেক আগের বই, এত মোটা একটা বই। আর একটা চিত্রের একটা বই আছে, নাম হলো নিটার, তোমাদেরকে দেখি নেক্সট ক্লাসে দেখাবো বইটা, মানে সুন্দর একটা বই, নিটার্স, এই মোটা একটা বই, অনেক সুন্দর একটা বই। ওটা হলো সব ফিগার এটার মধ্যে দেওয়া থাকে। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা আসি যান্ত্রিক কাজ। এই যে কঙ্কালতন্ত্রের কাজ, এটাকে আমরা কঙ্কালতন্ত্রের কাজটাকে আমরা 2টা হেডলাইনে আলোচনা করব। একটা হলো মেকানিক্যাল কাজ আর একটা হলো ফিজিওলজিক্যাল কাজ। মেকানিক্যাল কাজ হলো কি, যান্ত্রিক কি কাজ করে। যান্ত্রিক কাজের মধ্যে তুমি 1 নাম্বার দেহের স্ট্রাকচার গঠন করতেছে, এটা আমরা অলরেডি জানি যে দেহের কি করতেছে, স্ট্রাকচারাল মানে তোমার গঠন করতেছে। ওকে, কারো হাড় ছোট হলে দেখবো যে তার আকৃতিও ছোট, পায়ের আঙ্গুল, হাড্ডিগুলো ছোট ছোট, দেখবো আঙ্গুল ছোট, এরকম হতে পারে। সুরক্ষা, তাহলে আমরা এই পয়েন্টটাও অলরেডি আলোচনা করছি যে সুরক্ষা দিয়ে থাকে, ভাইটাল অর্গানগুলোকে প্রোটেকশন করে রাখে, অলরেডি আলোচনা হয়ে গেছে আমাদের। যেমন
মস্তিষ্ক, ফুসফুস, হৃৎপিণ্ড, সুষমাকাণ্ড, এই যে স্পাইনাল কর্ড আমাদের এইখান থেকে শুরু হয়ে এই যে আমাদের অক্সিপিটাল অস্থি এর পর থেকে শুরু হয়ে এই পর্যন্ত আমাদের কি আছে, মেরুদণ্ড আছে, কশেরুকা। এই কশেরুকার মধ্য দিয়ে স্পাইনাল কর্ডটা আসলো। কথা কি বুঝো? ব্যাপারটা বোঝার ট্রাই করো। আমাদের মনে করো তোমার এই বাসা এখান থেকে মনে করো তুমি মেডিকেল পর্যন্ত অপটিক্যাল ফাইবারের লাইন নিবা বা গ্যাসের লাইন নিবা, এটা ভালো করে প্রোটেকশন দিয়ে নিবা না তুমি? কারণ আশেপাশে গাড়িটা চলাচল করলে নষ্ট, তোমার এটা ভেঙে যেতে পারে, পাইপটা ভেঙে যেতে পারে বা মানুষ নষ্ট করতে পারে। তাহলে আমাদের ব্রেন হলো হেড অফ ইস্যু, ফুল বডির সেন্টার কি হার্ট, আমাদের কি ব্রেন না? তাহলে ব্রেন থেকে যে সিগন্যালটা যাবে যে নার্ভগুলো, সব নার্ভগুলোর একটা গুচ্ছ, স্পাইনাল কর্ড নার্ভের গুচ্ছ আছে। সেই জিনিসটা তোমার হলো এই ভার্টিব্রার মধ্য দিয়ে একটা ক্যানেল আছে, নাম হলো ভার্টিব্রাল ক্যানেল। সেই ক্যানেল দিয়ে যাবে। এটা কোন দিক দিয়ে যাবে? ক্যানেল। এই দেখো, আমরা যদি দেখি এই দিক চিন্তা করে দেখো, এইখান থেকে বের হইয়া এই মেরুদণ্ডের ভিতর দিয়ে এই পর্যন্ত চলে আসছে নার্ভের গুচ্ছ। বুঝতে পারছো? এই দেখো এখানে এটার মধ্যে একটা ছিদ্র আছে, দেখো ভিতরে একটা কি ছিদ্র দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে? এই দেখো এখানে কি একটা ছিদ্র দেখা যাচ্ছে না? এই যে মানে এটা খালি জায়গা ভিতরে দেখা যাচ্ছে না? এটার নাম হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। এটার নাম কি? এই দেখো এখানে দেখা যাচ্ছে, এখানে ভিতরে ছিদ্র প্রত্যেকটা তুমি একটু দেখো। কই গেল? এই দেখো এটা পুরোটা কিন্তু একটা ক্যানেল, একটা নালী হয়ে গেছে। হ্যাঁ, এটার নাম হলো। তাহলে এই যে তোমার এটার ভিতর দিয়ে যে নার্ভটা বেরিয়ে আসলো, তাহলে এখন তোমাকে যদি কেউ পিছনে ঘুষি দেয়, যাই হোক না কেন, এটা কারো নার্ভে কিন্তু লাগতেছে না, কারণ এটা কোথায় আছে? প্রোটেকশন, চারিদিকে রাউন্ড করা, মাঝখানে নালীটা নামছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের সুষমাকাণ্ড বা স্পাইনাল কর্ডটাকেও কি করে রাখতেছে? প্রোটেকশন দিয়ে রাখলো। এরপর আসি অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট মানে হলো কি, হাড়ের মধ্যে পেশিগুলো লাগে। এটাই তোমাদের সবচেয়ে বেশি কঠিন লাগবে মেডিকেলে যাওয়ার পরে, যে কোন বোনসের মধ্যে কোন জায়গা দিয়ে কোন মাসল লাগে, এটি হলো অ্যাটাচমেন্ট। খুব কঠিন জিনিস, এটাই মনে থাকবে না তোমাদের। তাহলে দেহের অধিকাংশ পেশি, লেগামেন্ট, টেন্ডল এগুলো লাগিয়ে থাকে। আচ্ছা গেল চলন। তাহলে চলনের কাজটাও করে থাকে কে? কঙ্কাল করে। এগুলো কিসের আন্ডারে আছে? মেকানিক্যাল, যান্ত্রিক কাজের মধ্যে আছে। তারা ভার বহন করতেছে, এটাও কিসের আন্ডারে আছে? যান্ত্রিক আন্ডারে। ওকে, এতটুকু তোমরা পড়বে। এরপরে আসো শারীরবৃত্তীয়, ফিজিওলজিক্যাল মেকানিজম, অর্থাৎ শারীরবৃত্তীয় কি কি কাজ করে, মেকানিক্যাল কি কাজ না। এখানে তোমার হলো মেকানিজম, শারীরবৃত্তীয় তোমার বডিতে কি কি কাজ করে। নাম্বার 1, রক্তকণিকা উৎপাদন। রক্তকণিকা, আমরা জানি আমাদের অস্থির যে লাল অস্থি মজ্জা, রেড বোন ম্যারো, সে রেড বোন ম্যারোটা একটা স্টেম কোষ। কি কোষ? স্টেম কোষ। ঠিক আছে, এই স্টেম কোষ থেকেই তোমার তৈরি হয় কি? রক্ত। তোমরা রক্ত অধ্যায়ের মধ্যে খুব সুন্দর একটা চিত্র দেখছিলা, এটা হাড়ের চিত্র দেওয়া ছিল, সেটা টান দিয়া অনেকগুলো জিনিস দেওয়া ছিল। ইরিথ্রোব্লাস্ট, তারপরে ইরিথ্রোসাইট, মাইলোব্লাস্ট, তারপরে মাইলোসাইট লেখা ছিল না একটা চিত্র 2 নম্বর পেজের মধ্যে। তাহলে তোমরা এখানে খেয়াল করো, তাহলে লাল অস্থি মজ্জা যেটাকে আমরা বলি স্টেম সেল, স্টেম কোষ বলি এটাকে। ঠিক আছে, স্টেম কোষ, সে এই লাল অস্থি মজ্জা থেকে আমাদের কি তৈরি হচ্ছে? রক্ত। আমরা তোমাদেরকে রক্ত অধ্যায়ে অলরেডি লিখে দিছি যে লাল অস্থি মজ্জাটা, রেড বোন ম্যারো, এই জিনিসটা আমরা বোন ম্যারোটা কোথায় পাবো? লেখা দিচ্ছে এখানে, স্টারনাম। আমাদের এই বুকের মধ্যে থাকে হাড্ডিটা, আমরা সামনেই পড়াচ্ছি, একটু পরে দেখাবো। স্টারনাম, পাজর, এই যে পাজরটা, তারপরে আছে কি কশেরুকা, মেরুদণ্ডটা, করটি মানে মাথার হাড্ডিগুলা, ফিমার মানে হলো এই যে পায়ের হাড্ডি, হিউমেরাস, এগুলার মস্তকের মধ্যে, ফিমার এবং হিউমারাসের মস্তকের মধ্যে কি থাকে? লোহিত রক্তকণিকা তৈরি হয় এগুলোর মধ্যে থেকে। অর্থাৎ এখানে থাকে হলো তোমার রেড বোন ম্যারো। তো বলছে অস্থিমজ্জা থেকে প্রতি সেকেন্ডে প্রায় 26 লক্ষ লোহিত কণিকা তৈরি হয়। তাহলে এখানে কি আছে? এখানে যেহেতু তোমার হলো রেড বোন ম্যারো আছে, এগুলো স্টেম কোষ, সো এরা কি করতেছে? রক্তকণিকা। এখন এরা শুধু লোহিত রক্তকণিকা তৈরি করে এমন না, কিন্তু এরা ম্যাক্রোফেজও তৈরি করবে, এরা অনুচক্রিকাও তৈরি করবে। দ্যাট মিনস এরা সব রকমের রক্তই তৈরি করবে। কথাকে বোঝাতে পারছি আমরা? তাহলে নাম্বার 1 কাজ কি? নাম্বার 1 মেকানিজম হলো রক্তকণিকা উৎপাদন করতেছে। হ্যাঁ, এরপর আসো তোমার হলো নিঃশ্বাস এবং প্রশ্বাস, আর তারপর হলো শ্রবণ। তাহলে আমরা যদি আসি, এই যে তুমি একটু গত কয়েকদিন আগে পড়ালাম যে আমরা শ্বাস প্রশ্বাস কীভাবে নেই, এটা মেকানিজমটা কি? দেখো তুমি
প্রশ্বাস যখন আমরা নিচ্ছি তখন আমাদের রিবসগুলো কি হলো উপরের দিকে চলে আসলো, পাঁজরটা উপরের দিকে আসলো, ডায়াফ্রাম নিচের দিকে নেমে গেল। আবার যখন আমরা নিঃশ্বাস ত্যাগ করতেছি তাহলে এই পাঁজরটা ভিতরে ঢুকে গেল না, তার মানে কি রিবসগুলো আবার টান টান ছিল, এখন টান টান বন্ধ করে নিচের দিকে নেমে আসছে। তাহলে দেখো রিবস যদি তোমার মুভমেন্ট না করে তাহলে আলটিমেটলি আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারবো? যদি এক জায়গায় ফিক্সড হয়ে থাকে, দেখো এক জায়গায় ফিক্সড হয়ে আছে, পারবে না। তাহলে আলটিমেটলি আমরা যখন মারা যাই তাহলে আমরা দেখি যে তার কি আসলে কি হচ্ছে কিনা, তোমার এটা চেস্ট মুভমেন্ট হচ্ছে কিনা। আবার যার শ্বাস প্রশ্বাসের অসুবিধা হয় আমরা কি করি, দেখি তার পাশে বসি, রুগীর পাশে বসে আমরা একটু দেখি ওই লেভেলে যে কোনো অ্যাসিমিটি আছে কিনা, মানে বেশি বেশি আবার কম কম হয় কিনা। এটা যাই হোক, তাহলে আমরা যেটা বোঝাচ্ছি যে বক্ষপিঞ্জর আমাদের একদম শ্বাস প্রশ্বাসের সাথে ডাইরেক্টলি ইনভলভড। এছাড়া কান দিয়ে যে আমি এই যে তোমরা শুনতেছ, এই শোনার জন্য কি ভূমিকা রাখে? আমাদের কানের ভিতরে 3টা হাড্ডি আছে মধ্যকর্ণে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। বুঝতে পারছো? এই হাড্ডিটা তোমাদের মনে করো হয়ে গেল মিডল ইয়ার বোনস, মিডল ইয়ার বোনস। এই যে আমাদের হাড়ের ভিতরে 3টা হাড্ডি আমরা ওই দিনও গতকালকে দেখালাম, ঠিক আছে? চিত্রটা দেখো তোমরা। তাহলে এই দেখো এখানে যে দেখা যাচ্ছে এটা হাড্ডি ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। কানের ভিতরে এই কানে আছে 3টা, ওই কানে আছে 3টা। এইখানে এটা নাম হচ্ছে টিম্প্যানিক পর্দা। দেখো পর্দার সাথে এটা লাগানো আছে। যখন তোমার এই যে কথা বলতেছি এখানে যাই ভাইব্রেশন করতেছে, ভাইব্রেশন করলে এখান থেকে এই ভাইব্রেশনটা ওইখানে চলে যাবে, চলে যে এখান থেকে এখানে যাবে, তারপরে আমাদের অন্তকর্ণে যাবে। অন্তকর্ণের মধ্যে থাকে হলো রিসেপ্টর। কি থাকে? রিসেপ্টর। এরা এই সিগন্যালটাকে শব্দ সংকেতে রূপান্তর করে। কথাকে বুঝতে পারছো? ব্যাপারটা বোঝো তোমরা, সব কিছুই এগুলো কনভার্টারের কাজ। আমি তোমাকে বলতেছি ব্রেন এটা কি আকারে শুনতেছে? শব্দ আকারে। তুমি দেখতেছো আমাকে, তাহলে এটা কি ভিজুয়ালাইজ, এটাও কি তোমার ব্রেনে যাওয়ার পর কি হচ্ছে? কি সুন্দর। তুমি ক্যামেরার কথা চিন্তা করো না, তুমি ক্যামেরাতে তুমি একটা ছবি তুলছো, সেই ছবিটাকে সে কি কিসে রূপান্তর করছে? একটা সিগন্যালে রূপান্তর করে, আলটিমেটলি সে কিন্তু বাইনারিতে রূপান্তর করে, আলটিমেটলি সে কিন্তু এটা পড়ে নিচ্ছে। আরে দেখ ওইদিকে আমরা না যাই। তারপরে আসো রোগ প্রতিরোধ। রোগ প্রতিরোধে কিভাবে করে আমাদের একটু আগে তোমরা খেয়াল করো, দেখলে কিন্তু আমাদের এই যে হাড়ের ভিতরে থাকতেছে কি অনুচক্রিকা, তারপর থাকলো কি তোমরা বললাম ম্যাক্রোফেজ। এই যে ম্যাক্রোফেজগুলো, এগুলো কাজ কি? ম্যাক্রোফেজের কাজ হলো রোগ প্রতিরোধ করা, ব্যাকটেরিয়াকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া বক্ষণ করা। হ্যাঁ, তাহলে এখানে বলছে রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র নামক একটা সিস্টেম আছে হাড়ের ভিতরে, যারা কি করে রোগ প্রতিরোধ ক্ষমতা অংশ নেয়। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে হাড়ের মধ্যে রোগ প্রতিরোধের জন্য কোন ধরনের সিস্টেম আছে? রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমের কাজ হলো রোগ প্রতিরোধ করা। এছাড়া আসো খনিজ লবণ সঞ্চয়। খনিজ লবণ সঞ্চয়টা খুবই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? খনিজ লবণ সঞ্চয়টা একটু দেখি আমরা। হ্যাঁ, ফ্যানটা বন্ধ করে দিই, গরম লাগে নাকি বেশি? আচ্ছা দেখি, আওয়াজটা ঝামেলা করতেছে। তাহলে খনিজ লবণ সঞ্চয়টা খুবই বেশি ইম্পর্টেন্ট। দেখো আমাদের শরীরের মধ্যে আমরা যে ক্যালসিয়াম, ফসফরাস, তারপর তোমার হলো ম্যাগনেসিয়াম, হ্যাঁ, এই আয়নগুলোর একটা ব্যালেন্স থাকা দরকার, ভারসাম্য দরকার। যদি বেশি হয়ে যায় তাও সমস্যা, কমে গেলেও সমস্যা, ঠিক আছে? তোমাদের প্রথমত কিভাবে এই জিনিসটা মেনটেন করা এখানে এই অধ্যায়ে তেমন ভূমিকা লেখা নাই, আমরা এটা তোমাদেরকে বলি। সাপোজ তুমি ক্যালসিয়াম বেশি পরিমাণ খেয়ে ফেলছো, আমরা যে প্রত্যেকদিন খাই আমরা কি হিসাব করি ক্যালসিয়াম কী পরিমাণ খাচ্ছি? তাহলে আমাদের ক্যালসিয়ামগুলা হাড়ের ভিতরে থেকে জমা হয়, আমাদের বোনস কী করে এগুলোকে অ্যাবজর্ব করে হাড়ের মধ্যে রাখা। আমাদের অস্থি গঠন করার জন্য ক্যালসিয়াম দরকার। তোমরা দেখবে বৃদ্ধ বাবা মাদেরকে ক্যালসিয়ামের ট্যাবলেট দেওয়া হয়, ক্যালবডি, হ্যাঁ, এরকম বিভিন্ন রকম ওষুধ দেওয়া থাকে। তো এটার উদ্দেশ্য কি দেখো, তাহলে এখন কারো যদি ক্যালসিয়ামের অভাব হয়, তার শরীরে ক্যালসিয়াম নাই, সে ক্যালসিয়াম খাবার পাচ্ছে না, ভালো গরিব, তাহলে তার কী হবে? এই আমাদের অস্থির মধ্য থেকে ক্যালসিয়ামগুলো তখন বের হয়ে রক্তে চলে যাবে। তাহলে ক্যালসিয়াম বেড়ে গেলে সে হলো কী করে? হাড়ের মধ্যে জমা রাখে। আর যদি ক্যালসিয়াম বডিতে কমে যায়, হাড়ের মধ্য থেকে ক্যালসিয়াম রক্তের মধ্যে চলে যাবে। কথাকে বুঝতে পারছি? কারণ হাড়ের মধ্য থেকে যখন ক্যালসিয়ামটা রক্তে চলে যাবে, হাড়ের আবার ঘাটতি দেখা দিবে, তখন হাড়গুলো কী হয়ে যাবে? ভঙ্গুর হয়ে যাবে, হাড় বানাতে আমার হাড্ডির জোর কমে যাবে।
অস্টিওপরোসিস নামক রোগ হবে, অস্টিওআর্থ্রাইটিস, এরকম বিভিন্ন রকম রোগ হয়। আমি কথা বোঝাতে পারছি? তাহলে এই দেখো ক্যালসিয়ামটাকে তাহলে ব্যালেন্স করতেছে কে? অস্থি। বেশি হলেও সে মেনটেন করতেছে, কমে গেলে তার মধ্য থেকে ক্যালসিয়াম বেরিয়ে আসতেছে। একইভাবে ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম এই তিনটার ক্ষেত্রে সেম ঘটনা সে করতেছে। এক্ষেত্রে দুইটা হরমোন আছে যারা ভূমিকা রাখে। একটা হরমোন নাম হলো তোমার হলো এর নাম কি? প্যারাথাইরয়েড হরমোন। কি হরমোন? আচ্ছা, এটা আমরা সমন্বয় অধ্যায়ে তোমাদেরকে পড়াবো। আপাতত শুধু মনে রাখো এটা। এই দেখো প্রয়োজনে রক্তে সরবরাহ করে, এই যে কথাটা আমি বললাম, ব্যাপারটা কি এবার বুঝতে পারছো? ওরা জমা রাখে, যখন দরকার তখন ওই বোনসের মধ্য থেকে ওই রক্তের মধ্যে সাপ্লাই করবে। দুইটা হরমোন এখানে কাজ করে। একটা হরমোনের কাজ হলো রক্ত থেকে নিয়ে ওখানে ঢোকানো, আর একটা হরমোনের কাজ হলো এখান থেকে বের করা। আমরা সমন্বয় অধ্যায়ে পড়াবো। চাপ এবং আয়নিক সমতা রক্ষা করা। তো লবণ কি আর লবণ রূপে থাকে নাকি রে? লবণ থাকে আয়ন রূপে। ক্যালসিয়াম কার্বনেট থাকে না, তো ক্যালসিয়াম থাকে আলাদা, কার্বনেট থাকে আলাদা। বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি এই যে আয়নের সমতা রক্ষা করে, লবণ জমা রাখা বলতে এখানে আয়ন সমতাও আমরা হয়ে গেছে। এতে ক্যালসিয়াম, সোডিয়াম এগুলা। এতে ক্যালসিয়াম তোমরা দেখবে যে ক্যালসিয়ামের একটা নির্দিষ্ট ভ্যালু আছে, এর বেশি হয়ে গেলে আমাদের সমস্যা হতে পারে। তোমার যেমন আমি একটা জিনিস দেখাই, সাপোজ হাইপোক্যালসিমিয়া। আমরা যদি দেখাই হাইপোক্যালসিমিয়া, এই দেখো মনে করো তোমাদের খুব, কোথায় গেল আবার, এটা বুঝবো না। এই দেখো, আচ্ছা তোমরা দেখো জাস্ট একটা সিম্পল এটাই দেখে যাও, মানে লবণ আয়নগুলোর কত গুরুত্ব দেখো। এই চিত্র গেল কই, এই যে পাইছি। এই দেখো ল্যারিঙ্গোস্পাজম, মানে তোমার যদি ক্যালসিয়ামের মাত্রাটা ঠিক না থাকে হাইপোক্যালসিমিয়া হয়ে যায়, মানে ক্যালসিয়াম লেভেল কমে গেছে। হাইপো মানে কমে যাওয়া, তাহলে এক নাম্বার ল্যারিঙ্গোস্পাজম হবে। স্পাজম মানে হলো কি? মাসলের মধ্যে যে এটা মনে করো যে আমি বললাম না তোয়ালে তুমি বা জামা কাপড় ধোয়ার পরে যে চিপ দাও না, এটাকে বলে স্পাজম। বুঝতে পারছো? স্পাজম। তাহলে ল্যারিঙ্গোস্পাজম তোমার কি হবে? ল্যারিংস আছে না, ষড়যন্ত্রের মধ্যে স্পাজম হবে। কথা বলতে টিটানি হবে। টিটানি মানে কি? হাত পা সব বাঁকা হয়ে যাবে। তারপরে ঠিক ইনফ্যান্ট ফিডিং প্রবলেম, বাচ্চারা দুধ খেতে পারবে না ঠিক মতন। মাসল ক্র্যাম্পিং, ক্র্যাম্পিং মানে কি? অনেক সময় মাসল ভাইব্রেট করে, জানো কি? দেখছো কি না? মাসলগুলো ক্র্যাম্পিং করে, ক্র্যাম্প। যখন তোমার অনেক বেশি দৌড়াদৌড়ি করছো আর হাঁটতে পারতেছো না, পা অনেক সময় কি হয়ে যায়, অত অনেকে বলে না ইয়ে আসে, মাসল মনে যেন ভাঙে ফেলতেছে, কি চিৎকার দিয়ে উঠে, ঘুমের মধ্যে হয়। বৃদ্ধ মানুষের হয়েছে কারো? হ্যাঁ হয়েছে না? মনে যেন তোমার জান বেড়ে যাচ্ছে, মারা যাবা, পা পুরো বাঁকা হয়ে যায়, এরকম হয়েছে কারো হাতে? হয়েছে না? এটাকে ক্র্যাম্পিং বলে, ক্র্যাম্পিং, মাসল ক্র্যাম্প। বুঝছো? তাহলে এই ক্যালসিয়ামের অভাব হলে এগুলা হয়। তাছাড়া তোমার সিজার, সিজার মানে কি? এই যে মানে তোমার হলো ইয়া হয় আর কি, কাঁপুনি আসে, ওই যে মিগি রোগ আছে না, এরকম হয়ে যায়। প্যারাস্থেসিয়া, হাত পায়ে মানে বোধ আসে না, এগুলো সব তোমাদের এই কারণে বলতেছি, এগুলো সব তোমাদের যারা মা বাবা তাদের লক্ষণ, তোমাদের বিশেষ করে মায়েদের লক্ষণ এটা। বুঝতে পারছো? তা হাত পায়ে বল পাইতেছি না, শরীর মানে ঝিনঝিন করে, পা কারমায়, বুঝতে পারছো? এগুলা বলে। তাদের নামনেস, নামনেস মানে কি? অবশ অবশ। প্যারাস্থেসিয়া মানে কি? বোধ নাই। আর ওই দুটা বুঝবা না, মানে তোমরা বুঝবা না আর কি, দুটো সাইন আছে আর কি। ওকে, তাহলে এটা হলো হাইপোক্যালসিমিয়া। দাঁড়াও একটা সেকেন্ড, তোমাদেরকে এই জিনিসটা আরো বলে দিই। হয়ে গেল হাইপো, আবার যখন তোমরা দেখো হাইপার ক্যালসিমিয়া, তাহলে কি হবে দেখো, আবার ক্যালসিয়াম তোমার বডিতে বেশি হয়ে গেছে, ক্যালসিয়াম তোমার বডিতে বেশি হয়ে গেছে, তখন আবার কি হবে?
বেশি বেশি প্রস্রাব আবার পানি পিপাসা লাগবে। ফ্যাটিক, তোমার শরীর দুর্বল, মানে খুবই টায়ার্ড লাগবে, এটাকে বলে ফ্যাটিক। তারপর লাগবে বোন পেইন, হাড়ের মধ্যে ব্যথা করবে। হেডেক, মাথা ব্যথা থাকবে। নোসিয়াম, ভমিটিং হবে। তারপরে কনস্টিপেশন, তোমার কি হতে পারে, অনেক বেশি কোষ্ঠকাঠিন্য হতে পারে। তারপরে দেখি ডিক্রিজ ইন অ্যাপিটিটি, খাবারের রুচি কমে যেতে পারে। তারপরে ভুলে যেতে পারো, ডিপ্রেশন থাকতে পারে, ইরিটেবিলিটি, মেজাজ খিটখিটে থাকে ক্যালসিয়াম বেড়ে গেলে। মাসলে ব্যথা করবে, ক্র্যাম্পিং হতে পারে, অথবা উইকনেস, দুর্বল থাকবে, এগুলো আবার ক্যালসিয়াম বেড়ে গেলে। তাহলে দেখছো, তাহলে হাইপোক্যালসিমিয়া একরকম, হাইপার ক্যালসিয়া আর এক রকম ক্যালসিমিয়া। মাত্র দুটো উদাহরণ দিলাম। এরকম আবার কি আছে, হাইপারন্যাট্রিমিয়া। ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা পরীক্ষা দিবে, কিন্তু দেখো সিরাম ইলেকট্রোলাইট, কি পরীক্ষা দেয়, ইলেকট্রোলাইট। ডায়রিয়া হলো আমরা ইলেকট্রোলাইট একটা পরীক্ষা দেয়, দেখি তো তার লবণগুলো ঠিকঠাক আছে কিনা। তাহলে ক্যালসিয়ামের শুধু বাড়লেও সমস্যা, কমলেও ঠিক একই রকম। সোডিয়ামের ক্ষেত্রে হাইপারন্যাট্রিমিয়া। এরকমভাবে পটাশিয়াম, হাইপোক্যালেমিয়া, হাইপারক্যালেমিয়া। এর তিনটা মোট হলো 6টা, 3 × 6টা হলো বেশি ইম্পর্টেন্ট। তারপরে ক্লোরিনের ক্ষেত্রেও আছে, হাইপারক্লোরেমিয়া, হাইপোক্লোরেমিয়া। বুঝতে পারছো? ওকে, তাহলে আমাদের কি বলে, এই অস্থিগুলো কি করতেছে, লবণগুলো সমতা রক্ষা করার সাথে জড়িত আছে। ওকে, এবার আছে হরমোনাল নিয়ন্ত্রণ। আমাদের এই বোনসগুলা থেকে একটা হরমোন আছে, নাম হলো অস্টিওক্যালসিন। কথা খেয়াল করো, আমাদের হাড়ের ভিতরে অস্থির ভিতরে 4 রকমের কোষ আছে। 4 রকমের কোষ আমরা সামনে পড়াবো। সেখান থেকে অস্টিওক্যালসিন নামক একটা হরমোন ক্ষরণ হয়, যা দেহে রক্তের চিনি বা গ্লুকোজ এবং চর্বির পরিমাণটাকে সে কি করে, নিয়ন্ত্রণ করতেছে। ওকে, কেমনে করে মেকানিজম তোমাদের দরকার নাই, তাহলে তোমরা শুধু একটু মনে রাখতে হবে যে হাড়ের মধ্যে কোন হরমোন আছে, অস্টিওক্যালসিন। এবার আসো রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তির মধ্যে তোমরা যদি আসো, নাম্বার 1, আমাদের যে লাল অস্থিমজ্জা থাকে না, এটা সবসময় লাল থাকবে না। বয়স বাড়ার সাথে সাথে আমরা রক্তদাবে বলছিলাম, লাল অস্থিমজ্জা হয়ে যাবে হলুদ অস্থিমজ্জা বা পিত্তন্তুর মতন। ঠিক আছে, পিত কালার হয় আর কি, এটাকে হলুদও বলতে পারি। ঠিক আছে, তার মানে তোমার রেড বোনস ম্যারো বয়স বাড়ার সাথে সাথে কি হবে, ইউলো। তখন এই ইউলো বোন ম্যারোটার কাজ হবে শক্তি উৎপন্ন করা। রক্ত উৎপন্ন করার পরিবর্তে তার কাজ কি হবে, কারণ এডিপোস, এই ইউলো বোন ম্যারো, এটার মধ্যে প্রচুর পরিমাণে এডিপোস কোষ থাকে। কি থাকে, এডিপোস কোষ মানে হলো ফ্যাট। কথা কি বুঝতে পারছো, বা চর্বি, ফ্যাট বা চর্বি থাকে। ঠিক আছে, ফ্যাট বা চর্বি, এডিপোস টিস্যু। আমাদের ভুঁড়ির মধ্যে, পেটের মধ্যে চর্বি জমে না, আসলে চর্বি বলতে এখানে এডিপোস টিস্যু জমা হয়। কি জমা হয়, এডিপোস টিস্যু। তার মানে এডিপোস টিস্যু বলতে কি বোঝায়, চর্বি। হ্যাঁ, যেগুলো দেহের সঞ্চিত রাসায়নিক শক্তির আধার হিসেবে ভূমিকা রাখে। তাহলে আমরা সিম্পলি এটা বুঝবো, বয়স বাড়ার সাথে রেড বোন ম্যারো কি হয়ে যাবে, ইউলো বোন ম্যারো। ইউলো বোন ম্যারো থেকে ওটার মধ্যে কি বেশি পাবো আমরা, এডিপোস টিস্যু পাবো। এডিপোস টিস্যুর কাজ কি, শক্তি উৎপন্ন করা। এই যে তাপ শক্তি উৎপন্ন, আমরা যে চর্বি জাতীয় খাবার খাই, এটার কাজ কি, তাপ শক্তি উৎপন্ন করা। হ্যাঁ, তুমি যত খাবে, জানো আমি সন্ধ্যার সময় পাউরুটি যতই খাই না কেন, আমার খিদে পুরেই না। একটা সিঙ্গারা, পুরি টুরি এগুলো খাইলে আমার খিদা পুরে। তার মানে কি, তোমার ব্যাপারটা হলো কি, তাপ শক্তি বেশি উৎপন্ন করতেছে ফ্যাট, খাইতে মজা। কঙ্কালতন্ত্রের উপাদান, এখন আসি এই কঙ্কালতন্ত্রের কি কি উপাদান আছে সেখানে আসি। নাম্বার 1, অস্থি। মোট উপাদান হলো 5 রকমের। ওকে, 5টা উপাদান কঙ্কালতন্ত্রের আন্ডারে। নাম্বার 1 হলো অস্থি, মানে হাড়। অস্থি আবার 2 রকমের, একটা হলো নিরেট অস্থি আর হলো স্পঞ্জি অস্থি, সেটা আমরা সামনে পড়াবো। তো অস্থির ক্ষেত্রে তোমার প্রথম কথা যেটা মাথায় রাখতে হবে, কঠিন ভঙ্গুর, তবে স্থিতিস্থাপকতা নাই, ইলাস্টিসিটি নাই। তোমার ইচ্ছা করে হাতটা টাইনা লম্বা করতে পারবা না, তাহলে স্থিতিস্থাপকতা নাই, এই জন্য এটা আবার ভঙ্গুর। যেটা স্থিতিস্থাপক আছে সেটা অভঙ্গুর হয়। নাকের এখানে 2টা অংশ, নাকের পিনা না, তো নাকের যে নেজাল সেপ্টাম আসো নাই, যে কারণে পারতেছে না। তোমার এখানে নাইলো পিনা, এটা হলো পুরোটা তোর নাস্তি, কইরা ভাঙতেছে, এটাতে তুমি দলামশা করতে, ভাঙতেছে। এটা হলো কি, এটা তরুণ আসতে, এটা পুরোটা কি। আর আমাদের নাকের একটু ঘুরতেছে না, একটু গেলে তরুণ আসতে, পিছনে একটু গেলে কি, শীত খুলে দেখছো, আমি তো শ্মশান অধ্যায় ওখানে কিন্তু লেখা দিচ্ছি, বইতে নাই। নাকের কোন অংশ, কতটুকু অংশ তরুণ আসতে আর কতটুকু অংশ অস্থি, বলো তো, পড়লে পারবা, এটা বইতে নাই, ওই শীতে আছে, লেখা দিচ্ছি। অস্থি দ্বারা কতটুকু, 2/3, 1/3 হলো তরুণ আসতে, বুঝছো, লেখা আছে। তোমরা নিচ্ছ না দোকান থেকে, 70 টাকা মনে নিচ্ছে। আচ্ছা আসো,
তারপরে আসো, আচ্ছা এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করি, হ্যাঁ দ্রুত শেষ করতে হবে। ওরা এগুলো হলো ক্যালসিয়াম দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? ক্যালসিয়াম দ্বারা। অস্থি হলো প্রধানত ক্যালসিয়াম থাকে। এরপর আসো কোমল অস্থি বা তরুণ অস্থি, যেটাকে আমরা কার্টিলেজ বলি। কার্টিলেজ, কার্টিলেজের ক্ষেত্রে তোমরা কার্টিলেজগুলা ক্ষেত্রে তোমরা যদি একটু খেয়াল করো, এগুলো হলো কন্ড্রিন নামক স্থিতিস্থাপক ম্যাট্রিক্সে, ম্যাট্রিক্স মানে ভিত্তি, এটা হলো স্থিতিস্থাপক থাকবে, কন্ড্রিন নামক উপাদান থাকবে এটার মধ্যে। আচ্ছা, এরপর আছে লিগামেন্ট। এখন লিগামেন্টের মধ্যে তোমরা যদি আসো, লিগামেন্টের কাজ হলো দুইটা হাড্ডিকে জোড়া লাগানো, দড়ির মতন কাজ করতেছে আর কি লিগামেন্ট। পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে, ফুটবল খেলতেছে এরকম হয় না, লিগামেন্ট। হাত মোচড়া হয়ে গেছে, লিগামেন্ট ছিঁড়ে গেছে, লিগামেন্ট। তাহলে দুইটা হাড়কে যুক্ত করে যে জিনিস তার নাম হচ্ছে লিগামেন্ট। আর হাড়ের সাথে পেশির সাথে যে কানেকশন দেয় তার নাম হলো টেন্ডন। লিগামেন্ট হলো হাড়ের সাথে হাড়ের, আর টেন্ডন হলো পেশির সাথে হাড়ের। আচ্ছা, তাহলে লিগামেন্ট একই রকম, লিগামেন্টটাও কি স্থিতিস্থাপক, ঠিক আছে। এটা হোয়াইট বর্ণের, শ্বেত বর্ণের তন্তুময়। আচ্ছা, একটা অস্থির সাথে আর একটা অস্থির কি করে? যুক্ত করে। ওকে, তাহলে আমরা যেটা বুঝলাম, ওকে। এরপর আছে এগুলো সম্পর্কে ডিটেলস আমরা সামনে অনেক বেশি পড়াবো, এখানে জাস্ট একটা সামারি চলতেছে। টেন্ডন এটা হলো অস্থিতিস্থাপক, ঠিক আছে। এটা হলো তোমার হলো মাংসপেশির প্রান্তে অবস্থান করে, এবং পেশি এবং অস্থির মধ্যে। তোমার শুধু এই দুটো জিনিস জানলেই চলবে, যে টেন্ডনের কাজ কি? পেশি এবং হাড়ের মধ্যে সব সংযোগ করা। লিগামেন্টটা ছিল হাড়ের সাথে হাড়ের। ওকে, আর এখন এই যে অংশগুলো পড়ালাম, এই অংশগুলা নিয়ে তোমার একটা জয়েন্ট তৈরি হতে পারে। যেমন তুমি এখানে যদি চিন্তা করো, নি জয়েন্ট, ঠিক আছে, নাকি এলবো জয়েন্ট, সরি এটা তো এলবো জয়েন্ট, নি জয়েন্ট তো আমাদের এটা তো শোল্ডার জয়েন্ট। তাহলে এখানে যে তুমি চিন্তা করো এলবো জয়েন্ট, এলবো জয়েন্টের মধ্যে কয়টা? এখন এখানে একটা বোনস আছে, হিউমেরাস, এখানে দুটো অস্থি আছে, একটা নাম হচ্ছে রেডিয়াস, একটা নাম আলনা। তাহলে এই সবগুলোর সাথে এখানে কি করছে? একটা জয়েন্ট তৈরি করছে, সাইনোভিয়াল অস্থি সন্ধি হইল, হ্যাঁ সাপোজ। তো এই যে জয়েন্ট, জয়েন্ট মানে কি? যে জায়গায় অনেকগুলো অস্থি যুক্ত হয়। ওকে, আমরা চলে আসি কঙ্কাল তন্ত্রের শ্রেণী বিভাগে চলে আসি। আসো কঙ্কাল তন্ত্রের শ্রেণী বিভাগে আসি। আমাদের কঙ্কাল তন্ত্রটাকে আমরা তোমাদেরকে অলরেডি বলছিলাম যে অস্থিগুলোর ক্ষেত্রে এটাকে দুইটা অ্যাঙ্গেলে বিভক্ত করা হয়েছে, একটা হলো অক্ষীয় আর একটাকে বলা হবে উপাঙ্গিক। আমরা সেখানে যাবো, তার আগে আর একটা কথা এখানে লেখছে, যখন আমরা জন্মগ্রহণ করি আমাদের ছিল 300টা অস্থি। কয়টা অস্থি? কিন্তু যখন পরিণত হই তখন 250টা। বাকি এইগুলো কই গেছে? জোড়া লেগে গেছে, ফিউজড হয়ে গেছে, হ্যাঁ এগুলা তোমার মনে করো মিশে গেছে, 5টা হাড্ডি মিলে এখন একটা হয়ে গেছে, এরকম আর কি। আচ্ছা, আমরা আসি প্রথমে কঙ্কাল দুই রকম, একটা হলো অক্ষীয় কঙ্কাল, উপাঙ্গীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল আর একটা কি? উপাঙ্গীয় কঙ্কাল। আচ্ছা আসো, কই গেল? তো অক্ষীয় বলতে তোমরা যদি একটু দেখো, এটা খেয়াল করো, কই যাচ্ছে? আচ্ছা, অক্ষীয় কঙ্কাল ব্যাপারটা একটা বোঝার ট্রাই করো। এই যে আমাদের মাথা আছে না, এইটুকু হলো আমাদের অক্ষীয় কঙ্কাল। শুধু এতটুকু হলো আমাদের কি? অক্ষ বরাবর আছে। তুমি যদি এটা চিন্তা করে দেখো, আমার যদি কারো যদি 2 পা না থাকে, 2 হাত না থাকে, সে কি মরে যাবে? কারণ এটা তার কি? এটা তার হলো, এগুলোকে বলো উপাঙ্গীয়, উপাঙ্গ, যেগুলো তার মেইন। হাত দুটো থাকলে ভালো, খাবার খাইতে পারতেছি, নাড়াচাড়া করতেছি, আর পা থাকলে চলাফেরা করতেছি। আমার যদি মাথা না থাকে, হাত পা থেকে লাভ আছে? তাহলে এটা হলো অক্ষীয়, অক্ষ বরাবর আছে। তাহলে আমাদের অক্ষীয় কঙ্কালের মধ্যে কি কি আছে একটু শোনো। তাহলে অক্ষীয় কঙ্কালের মধ্যে তোমার আছে হলো, হয়ে গেল এই যে। তাহলে অক্ষীয় কঙ্কালের মধ্যে আছে তোমার 3টা জিনিস। এক নাম্বার আছে মাথার খুলি, মানে মাথাটা আছে। 2 নাম্বার আছে মেরুদণ্ডটা আছে। আর 3 নাম্বার হলো বক্ষ পিঞ্জরটা আছে। 3টা জিনিস হলো অক্ষীয়র আন্ডারে। আর এগুলো বাদ দিয়ে 2 হাত, 2 পা, কোমর, যেটাকে আমরা বলি কি? হিপ বোন, ঠিক আছে। এই যে ঊর্ধ্ববাহু, 2 হাত, শ্রোণী, শ্রোণী মানে হলো এটাকে বলা হবে পেলভিক গার্ডেল, ঠিক আছে। নিম্ন বাহুর অস্থি মানে পা, আর বক্ষ অস্থি চক্র, বক্ষ অস্থি চক্র হলে এইখানে 2টা ডানা আছে, স্ক্যাপুলা বলা হয়, এটাকে একটা স্ক্যাপুলা বলা হয়। আর এখানে একটা অস্থি আছে নাম হচ্ছে ক্লাভিকল, এখানে একটা অস্থি আছে নাম হলো ক্লাভিকল। এগুলো হলো কিসের আন্ডারে? উপাঙ্গীয় কঙ্কাল আন্ডারে। তো আমরা উপাঙ্গীয় কঙ্কাল এগুলো সব আমরা আগামী ক্লাসে দেখবো, তার আগে আমরা একটা ভিডিও দেখে শেষ করি। আসো, তো ওভারঅল আমরা একটু সামারিতে আসি, সামারি না, ওভারঅল আমাদের দেহের মধ্যে যে বোনসগুলো আছে,
সেগুলো একটু দেখবো। আসো সবাই এখানে মনোযোগ দাও। সবাই একটু মনোযোগ দিই আমরা। আমাদের শরীরে সব হাড্ডিগুলো দেখি। আসো এই দেখো, সবাই দেখো কোনটার কি নাম দেখো। মেরুদণ্ড এগুলা, ঠিক আছে? এগুলো তৈরি হচ্ছে, এগুলো প্রত্যেকটা নাম সহ তোমাদের জানতে হবে, আমরা দেখবো। আসো এইবার দেখছো সবগুলো হাড্ডি কিভাবে লাগলো। এখন ওই মহিলার কথা শোনো কি বলে। তাহলে এই দুটার নাম কি? স্ক্যাপুলা। পিছনে ডানা দুটার নাম স্ক্যাপুলা, হাতার নাম হিউমেরাস, ঠিক আছে? ভিতরে ডানলা রেডিয়াস। এই এখানে থাকে কার্পাল। কালকে এগুলো সব পড়াবো। মেটাকার্পাল 5টা আছে। এবার ফ্যালাঞ্জাস, ফ্যালাঞ্জাস বা ফ্যালাঞ্জাস। স্টারনাম, স্টারনাম মাঝখানে থাকে, দুই পাশে থাকে রিপস, পাজর। এগুলো হচ্ছে ভার্টিব্রা, কশেরুকা, ভার্টিব্রে, স্যাক্রাম। এটা ওই যে শ্রোণী, শ্রোণী অস্থি চক্র, শ্রোণী, এটা তো স্যাক্রাম আর কি। এটাও কশেরুকার অন্তর্গত। দুইটা পা, এটা হাঁটুর বাটি বলি না, সে এটা নাম হলো প্যাটেলা। টিবিয়া, ফিবুলা। হ্যাঁ, ওইখানে ছিল কার্পাল, ওখানে হলো টার্সাল, মেটা টার্সাল। ওইখানে ছিল মেটাকার্পাল। এগুলোর নাম হলো ফ্যালেঞ্জেস আসতে, ঠিক আছে? তো আমাদের মোটামুটি আজকের ক্লাসে এতটুকুই থাকলো। আমরা আগামীকালকে সরাসরি বোনস পড়বো। আজকে জাস্ট ও কঙ্কালতন্ত্র কাকে বলে, কঙ্কালতন্ত্রের কাজ কি, এগুলো নিয়ে একটু হালকা পাতলা আলোচনা করলাম, ইন্ট্রো দিলাম। এটাই হলো মেইন ক্লাস আজকে। এটা